আসসালামু আলাইকুম, আমি ডক্টর তামান্না। আজকে আমরা পড়ব ওভুলেশন অ্যান্ড মেনস্ট্রুয়েশন সম্পর্কে, যেটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজির সবচেয়ে একটা ইম্পর্ট্যান্ট টপিক, এবং এটার ডিটেলসটা আমরা আজকে জানার চেষ্টা করব। যে ওভুলেশন অ্যান্ড মেনস্ট্রুয়েশনের ডিটেলসটা, যে ফিজিওলজিক্যাল যে হরমোনাল ইনফ্লুয়েন্স কী হয়, ফলিকলে কী চেঞ্জটা হয় এবং এন্ডোমেট্রিয়ামে কী চেঞ্জ হয়, যার কারণে হচ্ছে গিয়ে ফার্দার মেনস্ট্রুয়েশনটা প্রতি সাইকেলে চলতেই থাকে। তো আমরা এই চ্যাপ্টারের ডিপে যাওয়ার আগে আমরা ফার্স্ট একটা জিনিস দেখব, যেটা হচ্ছে গিয়ে আমাদের হরমোনাল যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিসটা জানা দরকার। আমরা ছবিতে দেখি হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পিটুইটারি, দেন হচ্ছে আমরা যদি দেখি গোনাড দুইটা, ওভারি, ঠিক আছে। এটা হচ্ছে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। হরমোনসটা আমাদের ডিটেলস জানা দরকার। হাইপোথ্যালামাসে কী থাকে? আর্কুয়েট অ্যান্ড হচ্ছে প্রিঅপটিক নিউক্লিয়াস, দুই ধরনের ডিফারেন্ট ধরনের নিউক্লিয়াস, যেখান থেকে হাইপোথ্যালামাসের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন ট্রিগার হরমোনটা সেটা রিলিজ হয়, যেটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। কী থেকে হয়? আর্কুয়েট নিউক্লিয়াস অ্যান্ড প্রিঅপটিক নিউক্লিয়াস থেকে রিলিজ হবে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটাকে আমরা শর্টে লিখি GnRH দিয়ে। ওকে, এখন হচ্ছে এই GnRHটা হচ্ছে কি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি, মানে পিটুইটারির দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিতে অনেক ডিফারেন্ট ধরনের সেল থাকে, যেই সেলের মধ্যে একটা সেল হচ্ছে গিয়ে টাইপ নাম হচ্ছে গোনাডোট্রপস। এই গোনাডোট্রপসটা হচ্ছে GnRH ইনফ্লুয়েন্সে এটা কাজ করে। এটা থেকে দুইটা হরমোন রিলিজ হয়। কয়টা হরমোন? দুইটা হরমোন। যে গোনাডোট্রপস থেকে, গোনাডোট্রপ যে সেলটা, এটা থেকে দুইটা হরমোন রিলিজ হয়। একটা হচ্ছে FSH, যেটাকে বলা হয় ফলিকল স্টিমুলেটিং হরমোন, LH হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই দুইটা হরমোন হচ্ছে GnRH-এর প্রভাবে ইনফ্লুয়েন্সে গোনাডোট্রপস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে, থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয়। এই দুটো গোনাডোট্রপস কার উপর কাজ করে? ওভারির উপরে কাজ করে। ইন ফিমেলের ওভারির যে ফলিকল আছে, ফলিকলগুলো ডেভেলপমেন্ট হয়, সেই ফলিকলের উপরে এভরি মান্থে এটা কাজ করে। ওকে, এই হচ্ছে মোটামুটি হরমোনাল অ্যাক্সিস। তো কাজ করে ওভারি থেকে মেইন হরমোন ইস্ট্রোজেন, রিপ্রোডাক্টিভ এজের যেটা অ্যাক্টিভ ফর্ম E2 ইস্ট্রাডিওল, তারপরে হচ্ছে প্রোজেস্টেরন, তারপরে কিছু সাব হরমোন যেমন হচ্ছে ইনহিবিন বি, ঠিক আছে। তারপরে কিছু হচ্ছে প্রিএন্টাল ফলিকল থেকে AMH আসে। তো মোটামুটি হরমোনাল ইনফ্লুয়েন্সগুলো এটুকুই। আর একটু কিছু হরমোন, কিছু হচ্ছে গিয়ে সাইটোকাইন, গ্রোথ ফ্যাক্টর, এগুলো রিলিজ হয়। আর এগুলো হরমোন না, কিন্তু এগুলোর ইনফ্লুয়েন্স আছে যে আপনার ফলিকুলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো হরমোনাল কথাবার্তা মোটামুটি এতটুকুই। এখন হচ্ছে ওভুলেশনে আমাদের কি হয়, ওভুলেশন প্রক্রিয়াটা কি? আমরা যদি ওভুলেশন প্রক্রিয়াটা বলি, যে ওভুলেশন হচ্ছে, যে ছবিটা যদি আমরা এখানে দেখি, যে ওভুলেশন ইজ দ্য প্রসেস, একটা প্রসেস অফ রাপচার অফ দ্য ডমিনেন্ট ফলিকল, রিলিজিং অফ সেকেন্ডারি ওসাইট ইনটু দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি। এটা ওভারির ফলিকল থেকে হচ্ছে গিয়ে গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে সেকেন্ডারি ওসাইট পেরিটোনিয়াল ক্যাভিটিতে যাবে, যেটা হচ্ছে ফিমরিয়াল এন্ড অফ দ্য ফ্যালোপিয়ান টিউব দিয়ে ক্যাপচার্ড হবে, এবং এই ক্যাপচার্ড হওয়াটা মেনটেন করা হয় অয়েল টাইমড এলিস সার্জ মাধ্যমে। এই অর্কাসটাকেই হচ্ছে গিয়ে ওভুলেশন বলা হয়। Ovulation is the process of rupture of the dominant follicle, Graafian follicle, releasing a secondary oocyte into the peritoneal cavity, which is then captured by the fimbriae of the fallopian tube
and it is triggered by the well-timed early surge. This climax is called ovulation. ওকে, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ওভুলেশন। তো ওভুলেশনটা কখন হয়? আমাদের যদি একটা 20 চিন্তা করি যে একটা সাইকেল, নর্মাল সাইকেলটা হচ্ছে 28 ডে, 0 থেকে 28 ডে আমরা বলি, তখন হচ্ছে অ্যারাউন্ড 14 ডে প্লাস মাইনাস 1ও বলে ও 2ও বলে, এই অ্যারাউন্ডে ওভুলেশনটা হয়। এটা হচ্ছে ওভুলেশনের টাইম। এবং এলএস সার্জটা কখন হয়? যে বললাম যে একটা এলএস সার্জের মাধ্যমে হয়, যে হরমোনটা সার্জ হয়। এলএস সার্জের 36 আওয়ার বিফোর, মানে ওভুলেশন হওয়ার 36 আওয়ারে এলএস সার্জ হবে। এলএস সার্জের 36 আওয়ার পরে মানে ওভুলেশনটা হয়। এবং বডিতে তখন এলএসটা সার্জ হলো পরে, এলএসের পরিমাণ যখন সবচেয়ে বেশি একদম পিক লেভেলে থাকে, তখন 10 to 12 আওয়ার্স অফ এলএস পিক। তখন ওভুলেশন হয়। তাহলে ওভুলেশনটা কখন হয়? ওভুলেশন হওয়ার 36 ঘন্টা আগে এলএস সার্জ হবে। হঠাৎ করে লিউটিনাইজিং হরমোনটা বডিতে অনেক পরিমাণে রিলিজ হবে এবং রিলিজ হওয়ার 36 ঘন্টা পরে ওভুলেশন হয়। এবং যখন রিলিজ হলো, রিলিজ হওয়ার পরে যখন আমাদের বডিতে এলএসের কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি থাকবে, তখন 10 থেকে 12 ঘন্টা পরে এলএস পিক হওয়ার পরিমাণটা বেশি হওয়ার পরে ওভুলেশনটা হবে। এটা হচ্ছে আমাদের ওভুলেশন হওয়ার টাইম। এখন যদি আমরা ওভুলেশনের স্টেপটা স্টেপ বাই স্টেপ পড়ি, যে কী কী স্টেপ ঘটে একটা ওভুলেশন হওয়ার সময়, কী কী স্টেপ হয়। ফার্স্টে যদি হয় বলি আমরা, ফার্স্ট হবে গিয়ে ডমিন্যান্ট ফলিকল সিলেকশন। ডমিন্যান্ট ফলিকল সিলেকশন। ডমিন্যান্ট ফলিকল সিলেকশনের সময় আমরা জানতে হবে যে ফলিকল সিলেকশন কি। আমাদের এই যে ওভারি, বাচ্চাকালে ওভারিতে কি থাকে? প্রিমোর্ডিয়াল ফলিকল থাকে। কি থাকে বাচ্চাকালে? প্রিনেটাল, বাচ্চাকাল মানে বোঝাচ্ছি যে ফিটাল লাইফ আর কি। প্রিনেটাল লাইফে থাকে হচ্ছে প্রাইমোর্ডিয়াল ফলিকল। ফলিকল মানে ফলিকলের মধ্যে সিঙ্গেল ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম থাকে, ঠিক আছে। আর ভিতরে থাকে কি? ভিতরে থাকে আমাদের প্রাইমারি ওসাইট, যেটা প্রোফেজের মেয়েসিস 1-এর প্রোফেজ 1-এর ডিপ্লোটিন স্টেটে অ্যারেস্ট হয়েছিল। ঠিক আছে। এই প্রিমোর্ডিয়াল ফলিকল থেকে প্রিনেটালে, এটা হচ্ছে 20 উইকে সবচেয়ে বেশি থাকে, 6 থেকে 7 লাখ, 6 থেকে 7 লাখ। তারপরে রিডাকশন হতে থাকে, যখন বার্থ হয় এটা হচ্ছে 1 to 2 মিলিয়ন কি হয় থাকে বার্থে প্রিমোর্ডিয়াল ফলিকল। দেন প্রিমোর্ডিয়াল ফলিকলটা বার্থের পরে চাইল্ডহুডে হচ্ছে প্রাইমারি ফলিকল হয়। কি হয়? প্রাইমারি ফলিকল। প্রাইমারি ফলিকলে কি চেঞ্জ হয়? প্রাইমারি ফলিকলের চেঞ্জটা হচ্ছে গিয়ে, ওইখানে ছিল ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াম, এখানে হয়ে যায় কিউবয়েডাল এপিথেলিয়াম হয়ে যায়। তারপরে প্রাইমারি ফলিকলটা চেঞ্জ হয় সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারিতে মনে রাখবেন দুইটা, এখানে অনেকগুলা গ্র্যানুলোসার সেল ডেভেলপ করে। এই কিউবয়েডাল এই ফ্ল্যাটেনগুলো কিন্তু গ্র্যানুলোসার সেল, মাল্টি লেয়ার্ড হয়। সেকেন্ডারি ওসাইট কিন্তু সেম, প্রাইমারি ওসাইট। ওকে, এটা তো প্রাইমারি ওসাইট প্রাইমারি ফলিকলে। ওকে, প্রিমোর্ডিয়াল ফলিকলের পরে এটা হচ্ছে প্রাইমারি ফলিকল।
প্রাইমারি ফলিকল, এটা হলো সেকেন্ডারি ফলিকল। সেকেন্ডারি ফলিকলে কি হলো, থিকা ফলিকলি মানে থিকা এক্সটার্না এবং থিকা ইন্টারনা ডেভেলপ করতে থাকলো, হ্যাঁ, বাইরের দিকে। এগুলো সব কিন্তু গ্রানুলোসা সেলেই শেপ চেঞ্জ করে বিভিন্ন লেয়ার ফরমেশন করতে থাকে। ওকে, তাহলে থিকা এক্সটার্না ইন্টারনা ডেভেলপ করলো। তারপরে কিছু হলো অ্যান্টাল ফলিকল, কিছু হবে কি অ্যান্টাল ফলিকল। অ্যান্টাল ফলিকলের মানে অ্যান্ট্রাম, একটা খালি স্পেস হবে যেখানে পানি জমা হতে থাকে। ওকে, যেখানে পানি জমা হবে অ্যান্টাল ফলিকলের। এখানে পর্যন্ত কি অ্যান্টাল ফলিকলে এই যে প্রাইমারি ওসাইটটাই রয়েছে। ওকে, এখন পর্যন্ত প্রাইমারি ওসাইট। তারপরে অ্যান্টাল ফলিকল, এদিকে থেকে ইন্টারনা এক্সটার্না সব কিছু থাকবে। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যান্টাল ফলিকলের পরে হচ্ছে টার্সিয়ারি অর গ্রাফিয়ান ফলিকল। এটা অয়েল ডেভেলপড একটা ফলিকল কনভার্সন হয়। এই সেকেন্ডারি প্রাইমারি ফলিকলটা কিন্তু এই চাইল্ডহুড থেকে সব সময় এটা হচ্ছে চেঞ্জ হয়ে ওভারিতে এই ফলিকুলার গ্রোথটা হইতে থাকে। এই প্রাইমারি সেকেন্ডারি পর্যন্ত কোনো হরমোনের কোনো ইনফ্লুয়েন্স নেই, না FSH না LH অর এনি টাইপস অফ হরমোনাল নন সেন্সিটিভ একটা স্টেজ প্রাইমারি সেকেন্ডারি প্রিমোর্ডিয়াল এই ফলিকলগুলা। এখন অ্যান্টাল ফলিকল পরে বললাম যে এটা হবে ম্যাচিউর গ্রাফিয়ান ফলিকল বা টার্সিয়ান ফলিকল বলা হয়, টার্সিয়ারি ফলিকল। ওকে, তো এইখানের মধ্যে প্রথমে থাকবে প্রাইমারি ওসাইট। জাস্ট বিফোর ওভুলেশন এই প্রাইমারি ওসাইটটা ফার্স্ট মিওটিক ডিভিশন শেষ করে সেকেন্ড মিওটিক ডিভিশন স্টার্ট করে এবং সেকেন্ড মিওটিক ডিভিশনের মেটাফেজ 2তে অ্যারেস্ট হয়ে বসে থাকে জাস্ট বিফোর ওভুলেশন। তার আগ পর্যন্ত প্রত্যেকটা ফলিকুলার মধ্যে প্রাইমারি ওসাইট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ফলিকুলার চেঞ্জ। গ্রাফিয়ান ফলিকুলার মধ্যে কি থাকবে, থিকা এক্সটার্না ইন্টারনা জোনা পেলিসোডা এই সব কিছু থাকবে। এবং এগুলো আমি একটু ডিটেলস আরেকটা ভিডিওতে বলেছিলাম যে ফলিকুলোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস, ওইটা আমি লিঙ্ক আপ করে দিব এই ডেসক্রিপশনের মধ্যে, আপনাদের ইন্টারেস্ট থাকলে অবশ্যই দেখে নিতে পারেন। তো এখন যদি আমি বলি যে ডমিন্যান্ট ফলিকল সিলেকশন, এটা বোঝানোর জন্য আসলে আমি পুরো ছবিটা এঁকে পুরো সাইকেলটা বুঝতে দিলাম ডমিন্যান্ট ফলিকল সিলেকশনটা কীভাবে হয়। তাহলে আমাদের তো সবসময় প্রাইমারি এবং সেকেন্ডারি চেঞ্জ হতে থাকে এই ওভারির ফলিকলের মধ্যে, প্রাইমারি তারপর সেকেন্ডারি এই গ্রোথগুলো হতে থাকে। তাহলে যখন পিউবার্টিতে যায়, মেনস্ট্রুয়েশন স্টার্ট হবে, সেই সময় কি হয়, সেই সময় হচ্ছে আমাদের বডিতে FSH রিলিজ হওয়া স্টার্ট করবে। এই FSH-এর প্রভাবে কিছু প্রতি মাসে কিছু ফলিকল একসাথে সিলেক্টেড হবে। কোহর্ট অফ ফলিকল বলা হয় এটাকে। কি বলা হয়, কোহর্ট অফ ফলিকল। কোহর্ট অফ ফলিকলটা কি, কোহর্ট মানে একগুচ্ছ ফলিকল সিলেকশন হবে। এটা কার প্রভাবে, FH-এর প্রভাবে। এবং এই ফলিকলগুলো হচ্ছে আমাদের অ্যান্টাল ফলিকল, অ্যান্টাল ফলিকল। ঠিক আছে, এই যে আমাদের সেকেন্ডারি থেকে অ্যান্টাল ফলিকল যে চেঞ্জ হবে, এই যে এই স্টেপটা হচ্ছে FSH ডিপেন্ডেন্ট, এই সিলেকশনটা হচ্ছে FSH ডিপেন্ডেন্ট সিলেকশন। তাইলে কত, 5 থেকে এই ওভারি থেকে 5 থেকে 10টা ফলিকল করে টোটাল 10 থেকে 20টা ফলিকল কি হয়, ইচ মান্থে একটা কোহর্ট সিলেকশন হয়। তাইলে কোহর্ট সিলেকশন হইল, কি হলো, মনে করেন আমি একটা সাইকেল, একটা মান্থের একটা সাইকেল চিন্তা করতেছি, 1 সাইকেল। তাইলে ওই সাইকেলে কি হলো, পিউবার্টি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, পিউবার্টি স্টার্ট হয়ে গেল, একটা সাইকেল আমি চিন্তা করতেছি 1 মাসের একটা সাইকেল পিউবার্টিতে। তাইলে সেকেন্ডারি থেকে অ্যান্টাল ফলিকল, AF দিয়ে অ্যান্টাল ফলিকল বোঝালাম, অ্যান্টাল ফলিকল এর কোহর্ট সিলেকশন হইল। হ্যাঁ, কোহর্ট বাই FSH হরমোন হইল।
তাহলে এই যে ওভারিতে জাস্ট একটা চিন্তা করি, একগুচ্ছ এন্টার ফলিকল সিলেক্টেড হইল কোহর্ট, মানে নৌকার মধ্যে উঠে গেছে, নৌকার মধ্যে উঠে গেল একদল অ্যান্টাল ফলিকল। নেক্সট যদি আমরা বলি যে এই অ্যান্টাল ফলিকলের উপরে কার প্রভাব, এফএসএইচ হরমোন। এফএসএইচ হরমোনের প্রভাব আছে, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসতেছে, এফএসএইচ হরমোন হচ্ছে অ্যান্টাল ফলিকলের কোহর্ট। এখান থেকে একটা ডমিন্যান্ট ফলিকল সিলেকশন হবে এফএসএইচ এর কারণে। এই এফএসএইচটা কি করবে, অ্যামাং দ্য রিক্রুটেড কোহর্ট by FSH one follicle gains higher sensitivity to the FSH। এই যে সবগুলা থেকে একটা FSH এর, এখান থেকে গ্র্যানুলোসা সেলে FSH এর জন্য রিসেপ্টর থাকে, হ্যাঁ FSH রিসেপ্টর থাকে গ্র্যানুলোসা সেলের মধ্যে, গ্র্যানুলোসা সেলের মধ্যে FSH রিসেপ্টর থাকবে, এখান থেকে একটা FSH প্রিডোমিনেন্ট হবে, যেটা সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকবে FSH এ, এবং এই একটাই ডমিন্যান্ট হবে, এই অ্যান্টাল ফলিকল থেকে একটাই ডমিন্যান্ট ফলিকল হবে। এবং ডমিন্যান্ট ফলিকল যেন আমরা যে স্ট্রাকচার দেখলাম, এখানে কি ফ্লুইড থাকবে, এখানে থাকবে ও সাইড, সাইড দিয়ে হচ্ছে করোনা রেডিয়েটা, গ্র্যানুলোসা সেল রেডিয়ালি অবস্থান করে করোনা রেডিয়েটাতে একটা কানেক্টিং স্টক তৈরি করবে, যেটা বলা হয় সেলের, গ্র্যানুলোসা সেলের, এটা হচ্ছে কমোলাস উফরাস। এদিকে থাকবে আরও গ্র্যানুলোসা সেল, আরও গ্র্যানুলোসা সেল, তারপরে চারপাশে থাকবে থিকা, ভিতরের দিকে দেখে ইন্টারনা, বাইরের দিকে থাকবে থিকা এক্সটার্না, ঠিক আছে। আর ও সাইটের মধ্যে, ও সাইটের বাইরে মেমব্রেন দিকে একটা, আগে থেকেই এটা হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারি ও সাইট, ওই টাইমে আস্তে আস্তে জোনা পলিসিডা একটা গ্লাইকোপ্রোটিন বা মিকোপলিস্যাকারাইড লেয়ার তৈরি হয়, যেটাকে জোনা পলিসিডা বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ডমিন্যান্ট ফলিকল হইলো, এফএসএইচ বেশি সেন্সিটিভ হইলো। তো এখানে যে গ্র্যানুলোসা সেলটা আমরা দেখতেছি, গ্র্যানুলোসা সেল, এটা হচ্ছে থিকা ইন্টারনা সেল। এই যে গ্র্যানুলোসা সেলটাকে যদি আমরা এখানে নিয়ে আসলাম কেটে, আরেকটা নিয়ে আসলাম কাকে, থিকা ইন্টারনা সেলকে, এই দুই সেল নিজে কম্বাইন প্রসেসে ইস্ট্রোজেন হরমোনটা তৈরি করবে, এটাকে টু সেল টু গোনাডোট্রোপ থিওরি বলে। দুইটা সেল কেন, একটা হচ্ছে গ্র্যানুলোসা সেল, একটা হচ্ছে থিকা সেল, ওকে। আর টু গোনাডোট্রোপ কেন, দুইটা হরমোন কাজ করে, একটা হচ্ছে এফএসএইচ আর একটা হচ্ছে এলএস। এলএস কাজ করে কার উপর, থিকা সেলের উপর, আর এফএসএইচ কাজ করে গ্র্যানুলোসা সেলের উপর, ওকে। এখন আমাদের কি সিনথেসিস হবে, ইস্ট্রোজেন সিনথেসিস হবে। ইস্ট্রোজেন কেমন সিনথেসিস হয়, এই যে থিকা সেলের মধ্যে থাকে হচ্ছে এলডিএল কোলেস্টেরল রিসেপ্টর, হ্যাঁ এলডিএল কোলেস্টেরল রিসেপ্টর থাকে, তাহলে এলএসটা কিন্তু পুরা মাস জুড়ে অল্প অল্প পরিমাণ সিক্রেট হতে থাকে, তার কারণে এই থিকা সেলের মধ্যে অল্প অল্প করে অ্যান্ড্রোজেন কোলেস্টেরল থেকে সিনথেসিস হতে থাকে। তাহলে কি হলো, কোলেস্টেরল, এটা হলো কোলেস্টেরল স্মল এস দিয়ে চেঞ্জ হয়ে কি হয়, অ্যান্ড্রোজেন, অ্যান্ড্রোজেন তৈরি করবে। কিন্তু অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কি হতে পারে না, কনভার্ট হইতে পারে না, কারণ এখানে একটা এনজাইম ডেফিসিট আছে, যেটাকে বলা হয় অ্যারোমেটেজ এনজাইম, এটা থিকা সেলে থাকে না। তাইলে এটাকে কি ইস্ট্রোজেন হইতে হবে, তাইলে অ্যান্ড্রোজেনটা ডিফিউজ হয়ে গ্র্যানুলোসা সেলের ভিতরে ঢুকে যায়। অ্যান্ড্রোজেন কি হলো, গ্র্যানুলোসা সেলে চলে আসে, তো গ্র্যানুলোসা সেলে কি আছে, অ্যারোমেটেজ এনজাইম আছে, যার কারণে অ্যান্ড্রোজেনটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে গেল, ওকে, E2 ডেভেলপ করে ইস্ট্রোজেনে তৈরি হয়ে গেলো। তাইলে কি হলো, এই এফএসএইচ এর প্রভাবে গ্র্যানুলোসা সেল থেকে মোর অ্যান্ড মোর ইস্ট্রোজেন রিলিজ হলো। এই ইস্ট্রোজেনটা কি হলো, বেশি বেশি করে রিলিজ হলো, কোথ থেকে, ডমিন্যান্ট গ্রাফিয়ান ফলিকল থেকে। নেক্সট কি হয়, এই ইস্ট্রোজেনটা একটা, এই যে হাইপোথ্যালামাসের উপরে, আমরা যে এই ছবিটা যদি দেখি, যেটা আমরা দেখছিলাম, কি হলো, অলরেডি ইস্ট্রোজেন তৈরি হয়ে গেছে, ইস্ট্রোজেন তৈরি হয়ে গেল। ইস্ট্রোজেনের হাইপোথ্যালামাস এবং পিটুইটারির উপরে দুইটা এফেক্ট আছে, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আছে, একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আছে, হ্যাঁ। নেগেটিভ ফিডব্যাক যখন হচ্ছে অল্প পরিমাণে
তৈরি হইতে থাকে সাস্টেইনড অ্যামাউন্ট, তখন হচ্ছে এটা নেগেটিভ ইম্পালস দিতে থাকে কাকে, পিটুইটারিকে এবং হাইপোথ্যালামাসকে। নেগেটিভ দিলে কি হয়, নেগেটিভ দিলে হচ্ছে জিএনআরএস রিলিজ হয় না, এফএসএস রিলিজটা কি হয়, কমে যায়। এই কমে যাওয়ার ফলে কি হেল্প হচ্ছে যে এই যে কোহর্টটা সিলেক্ট হয়েছিল একটা ডমিন্যান্ট হয়ে গেল, এবং ডমিন্যান্ট থেকে ইস্ট্রোজেন গেল, ইস্ট্রোজেনকে নেগেটিভ অল্প অল্প পরিমাণে দিতে থাকলো। এই কোহর্টটা কি হয়, এফএসএস না থাকার কারণে কোহর্টটা অ্যাট্রেসিয়া হয়ে যায়, অ্যাট্রেসিয়া হয়ে গেল আর একটা বাড়তে থাকলো। এটা হচ্ছে স্লো পরিমাণ, অল্প পরিমাণ ইস্ট্রোজেন থাকার কারণে এটা নেগেটিভ ইম্পালস দিল, যার কারণে ফলিকলগুলো আর কি হলো, সবগুলো গ্রোথ হলো না, শুধু ডমিন্যান্টটাই গ্রোথ হলো। এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের প্রভাবে এই বেনিফিটটা হয়েছে। পজিটিভটা কখন হয়, যখন ওভুলেশনের পূর্বে দিয়ে বেশি পরিমাণ গ্র্যানুলোসার সেল থেকে বেশি পরিমাণ E2 রিলিজ হয়, মানে ইস্ট্রোজেনটা রিলিজ হয়। এটার অ্যামাউন্টটা যদি আমরা বলি, যখন মোর দেন 200 পিক্টোগ্রাম পার ml, কত, মোর দেন 200 পিক্টোগ্রাম পার ml, মোর দেন 48 আওয়ার, মানে 48 ঘন্টার বেশি যদি 200 পিক্টোগ্রামের বেশি ইস্ট্রোজেনটা রিলিজ হয়, এটা ওভুলেশনের পূর্ব দিকে, কারণ বেশি গ্র্যানুলোসার সেল বেশি সেন্সিটিভিটি টু দ্য এফএসএইচ, সেজন্য হচ্ছে বেশি ইস্ট্রোজেন রিলিজ হয়। এই মেসি পরিমাণ সাস্টেন্ড E2, বেশি E2-র কী রুল, এই সাস্টেন্ড E2টা কী করে, পজিটিভ ফিডব্যাক দেয় কাকে, জিএনআরএসকে আর গোনাডোট্রোপসকে। জিএনআরএসকে পজিটিভ দিল, জিএনআরএসটা এই মেসিভের কারণে একটু এফএসএইচ বাইর করলো গোনাডোট্রোপ থেকে, এবং মেসি পরিমাণ এলএইচ বাইর করলো, এবং এটা পরবর্তীতে এলএইচ সার্জ হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এলএইচটাই বেশি কেন আসলো, এফএসএসটা একটু অল্প আসলো কেন? এখন এটা একটা মেন কথা, আমরা পড়ছিলাম যে গ্র্যানুলোসার সেল থেকে আরেকটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে ইনহিবিন। কি নাম? এই ইনহিবিনটা কি করে, এফএসকে, ইনহিবিনের শুধু একটাই কাজ, নেগেটিভ ফিডব্যাক কাকে, এফএসএইচকে সিলেক্টিভলি নেগেটিভ ফিডব্যাক দিবে, যার কারণে এফএসএইচটা অল্প পরিমাণ বাড়বে, পজিটিভ ফিডব্যাক E2 এর প্রভাবে যেটা পজিটিভ ফিডব্যাক হলো এটার কারণে অল্প বাড়ে, কারণ ওইদিকে ইনহিবিন ঘাড়ে ধরে বসে রয়েছে যে তোর বাড়া যাবে না, শুধু বাড়া যাবে কার, এলএইচের, তো হিউজ পরিমাণ এলএইচ সার্জ হয়ে যাবে। তো আমরা পুরো কাহিনীটা কি বললাম, যে E2 যে প্রি ওভুলেটরি ফেজে মোর দেন 200 পিক্টোগ্রাম পার ml মোর দেন 48 আওয়ার পর্যন্ত হইলো, সেটা গিয়ে নেগেটিভ ফিডব্যাক দেওয়ার পরিবর্তে কি করলো, এটা গিয়ে জিএনআরএসকে এবং গোনাডোট্রোপসকে একটা পজিটিভ ফিডব্যাক দিল। পজিটিভ ফিডব্যাক দেওয়ার পরে কি হলো, অল্প পরিমাণ এফএসএস আসছে এবং হিউজ পরিমাণ এলএইচ আসছে, এলএইচ সার্জ হয়েছে। এলএইচ সার্জটা কত বললাম, 36 আওয়ার, যেটা আমরা একটু আগে বলছিলাম যে আওয়ারটা 36 অ্যাপ্রক্সিমেটলি আওয়ারটা যদি আমরা দৌড়ি, এলএইচ সার্জ হলো, এবং এলএইচ যখন পিক থাকবে 10 থেকে 12 আওয়ার, এরপরে কি হবে, এরপরে হচ্ছে কি আমাদের ওভুলেশনটা হবে। তো ওভুলেশনটা হইতে হলে এই এলএইচটা মাল্টিপল অ্যাক্ট করে, এলএইচের কাজ হচ্ছে মাল্টিপল, এলএইচ কী করে, এলএইচ হ্যাজ মাল্টিপল অ্যাক্ট। কি এটা হচ্ছে ফলিকলকে ওয়াল, যে ফলিকুলার ওয়ালকে উইকেন করে দিবে, উইকেন্স ফলিকুলার ওয়াল। তারপরে এটা হচ্ছে প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনক্রিজ করবে, ইনক্রিজ প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা প্লাজমিনোজেনকে ভেঙে প্লাজমিন তৈরি করে, এবং কোলাজিনেস এনজাইমটা বাড়িয়ে দেয়, যেটা কোলাজেনকে ডিগ্রেডেড করে দেয়, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন ইনক্রিজ করবে, যেটা ফলিকুলার রাপচার করবে, ফলিকল রাপচার করবে, এবং মিওসিসে যেটা অ্যারেস্ট হয়েছিল, মিওসিস কোথায় অ্যারেস্ট হয়েছিল, ডিপ্লুটিন স্টেটে, মিওসিস 1টাকে কী করবে, রিজাম্পশন করবে,
রিজাম্পশন করবে। তারপরে কি হবে, রিজাম্পশন করার ফলে প্রাইমারি ওসাইটটা সেকেন্ডারি ওসাইট তৈরি করবে এবং একটা পোলার বডি তৈরি করবে। এবং সেকেন্ডারি ওসাইটটা কিন্তু মেটাফেজ 2টা কমপ্লিট করবে না, মিওসিস 2টা কমপ্লিট করবে না, মিওসিস 2 এর মেটাফেজ 2তে গিয়ে আবার অ্যারেস্ট হয়ে বসে থাকবে। এই হলো মোটামুটি ওভুলেশন প্রক্রিয়াটা। কি হলো, এই যে এলএসটা কি করলো, উইকেন্স অফ দ্য ফলিকুলার ওয়াল ইনক্রিজ প্লাজমিনেশন অ্যাক্টিভিটি, প্লাজমিন বাড়াই দিবে, ফলিকল যে কোলাজেনগুলো থাকবে কোলাজেনেসের মাধ্যমে এটাকে ডিগ্রেডেট করবে, প্রোস্টাগ্ল্যান্ডিনটা বাড়াই দিবে এবং মিওসিসটাকে রিজাম্পশন করবে। তো ফলিকুলার রাপচার এবং ওসাইট রিলিজ কিভাবে হয়, যে ওসাইট ইজ রিলিজ সারাউন্ডেড বাই করোনা রেডিয়াটা। কারণ হচ্ছে এই যে ওয়ালটা কি হলো, ডাইজেস্ট করে দিল, উইকেন্ড করে দিল, ভিতরে যে অ্যান্টাল ফলিকুলের প্রেশারটা বেশি হইলো, এখানে কোমোলাসকে ছাড়াই দিল, ওয়াল থেকে ছাড়াই দিয়ে একটা পোস্ট ভিতরে প্রেশারটা ইনক্রিজ করলো, হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা মানে অ্যান্টাল ফুডের প্রেশারটা বেড়ে যাবে, উইকেন্ড এই স্টিগমাটা দিয়ে কি হবে, রাপচার হয়ে বের হয়ে যাবে। ওকে, বের হয়ে কি পেরিটোনাল ক্যাভিটিতে ওয়েট করবে। সাথে কাকে নিয়ে, করোনা রেডিয়াটা চারিদিকে লেগে থাকবে ওয়ালে এবং চারপাশে থাকবে কমোলাস ওভারাস। এই প্রক্রিয়াটাই হচ্ছে পুরাটা ওভুলেশন। ওকে, এটা কি হলো, পুরাটা ওভুলেশন। তো এই ছবিতে যদি দেখি যে রাপচার হলে ফলিকলটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে আসছে। এখন পোস্ট ওভুলেশন মানে ওভুলেশনের পরবর্তীতে কি কি ইভেন্ট হতে পারে, ঠিক আছে। এই যে ফলিকলটা তো এখানে ওভুলেশনের মাধ্যমে তো চলে আসলো, সেকেন্ডারি ওসাইটটা করোনা রেডিয়াটা দিয়ে যেটা চারপাশে ঢাকা থাকে কমোলাস ওভারাস দিয়ে ওইটা বের হয়ে গেল। তাহলে এই যে ফলিকুলার রেমন্যান্টটা এটা পরবর্তীতে কি হবে, পরবর্তীতে এটা কর্পাস লুটিয়ামে চেঞ্জ হবে। এখানে যে কিছু থিকা সেল রয়ে গেল, কিছু গ্র্যানুলোসা সেল রয়ে গেল, এগুলা লুটিনাইজড হয়ে যাবে। কার প্রভাবে, এলএইচ হরমোনের প্রভাবে এটা লুটিনাইজড হয়ে যাবে। এবং লুটিনাইজড হয়ে কি হবে, এটা হচ্ছে হলুদ কালারের একটা বডি তৈরি করবে, হলুদ কালারের একটা বডি ফর্মেশন করবে, ইয়েলো কালার, এটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। ওকে, কর্পাস লুটিয়াম। এবং এটা পরবর্তীতে হিউজ পরিমাণ প্রজেস্টেরন রিলিজ করবে, কিছু এস্ট্রোজেন রিলিজ করবে এবং এন্ডোমেট্রিয়ামকে প্রিপারেশন করবে। ওকে, মানে আমরা এখন এই মেনস্ট্রুয়েশনের দিকে আলোচনায় চলে যাব। ওকে, কি করবে, এখন হচ্ছে গিয়ে কর্পাস লুটিয়াম তৈরি হয়ে গেল আর এটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ওয়েট করতেছে। এখন কি চেঞ্জ হয়, এই যে ফলিকলটা ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রেটেড এন্ডটা থাকে, এটা দিয়ে হচ্ছে পিক আপ মুভমেন্টের মাধ্যমে পিক আপ হবে ইনটু দ্য ফ্যালোপিয়ান টিউব। যেই রাপচারের পরে যে সেকেন্ডারি ওসাইটটা হচ্ছে গিয়ে মানে সেকেন্ডারি ওসাইট উইথ কমোলাস ওভারাস অ্যান্ড করোনা রেডিয়াটা সহ যেটা রাপচার হলো সেটা হচ্ছে গিয়ে পিক আপ মুভমেন্টের মাধ্যমে ফ্যালোপিয়ান টিউব দিয়ে আপনার হচ্ছে গিয়ে ফ্যালোপিয়ান টিউবে পিক আপ হবে। এবং এই অ্যাকশনটা কিন্তু এই যে নেগেটিভ সাকশনের মাধ্যমে, তারপরে সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে, সোয়াইপিং মুভমেন্টের মাধ্যমে, মাস্কুলার অ্যাকশনে অফ দ্য ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে এখানে ফ্যালোপিয়ান টিউবে চলে আসলো। এখন ওইদিকে কী হলো, ওভারিতে যে আমরা ওভারিটা দেখাই, এখানে যদি ওভারিটা দেখাই, ওভারিতে বাকি এটা চলে আসার পরে ওকে যেটা হচ্ছে গিয়ে বাকি পোর্শনটা যেটা কর্পাস লুটিয়াম হিসেবে রয়ে গেল ওভারিতে, কর্পাস লুটিয়াম। ওকে, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে পিক আপ হয়েছে। এখন এটাতে কি আছে, সেকেন্ডারি ওসাইট রয়েছে। এখন যদি আমরা মেনস্ট্রুয়েশন সাইকেলটাকে চিন্তা করি তাহলে আমরা হচ্ছে দুইটা ইভেন্ট দেখব, একটা হচ্ছে ওভারিয়ান সাইকেল, আরেকটা দেখব হচ্ছে এন্ডোমেট্রিয়াল সাইকেল। ওভারিয়ান সাইকেলে
কয়টা ফেজ? দুইটা ফেজ। একটা হচ্ছে গিয়ে ফলিকুলার ফেজ, একটা হচ্ছে লুটিয়াল ফেজ। 0 থেকে ওভুলেশনের আগ পর্যন্ত যদি 14কে ধরি, এটা হচ্ছে ফলিকুলার ফেজ। 15 থেকে 28, মানে একটা সাইকেল তো আমরা ধরবো 0 থেকে 28 রেগুলার সাইকেল। এটা হচ্ছে 14, যেটাতে ওভুলেশন হয় ইউজুয়ালি। দেন হচ্ছে ফলিকুলার ফেজটাকে আমরা এই জায়গাটাকে হচ্ছে ফলিকুলার ফেজ, এবং পরের অংশটাকে বলবো হচ্ছে লুটিয়াল ফেজ। এই দুটা ওভারিয়ান সাইকেলে চেঞ্জ হয়। এন্ডোমেট্রিয়াল সাইকেলে 3টা চেঞ্জ। একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ, একটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, আরেকটা হচ্ছে সিক্রেটরি ফেজ। ওকে, মেনস্ট্রুয়াল ফেজ থেকে যদি আমরা টাইম ধরি, এটা হবে 0 থেকে 5 ডে। এটা হচ্ছে 5 থেকে 14 ডে। এটা হচ্ছে 15 টু 28 ডে। ঠিক আছে, এখানে কর্পাস লিউটিয়ামে হিউজ পরিমাণ প্রজেস্টেরন হরমোন সিনথেসিস হবে এবং ইস্ট্রোজেন হরমোন সিনথেসিস হবে। এটা কি ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে LH হরমোন ডিপেন্ডেন্ট। ওকে, এখন হচ্ছে ফ্যালোপিয়ান টিউবে বাচ্চাটা, মানে যেটা সেকেন্ডারি ওসাইটটা আসলো। তাহলে এখানে আমরা পুরো সাইকেলে কি কি ইভেন্ট চেঞ্জ হয়। যখন হচ্ছে প্রলিফারেটিভ ফেজটা আমরা ধরি, প্রলিফারেটিভ ফেজ তো আমরা যখন পড়ছিলাম যে এটা কারেসপন্ড করবে ওভারিয়ান সাইকেলের ফলিকুলার ফেজের সাথে। দেখেন টাইমটা মোটামুটি ফলিকুলার ফেজের সাথে কারেসপন্ড করছে। কোনটা? ফলিকুলার ফেজ কারেসপন্ড টু প্রলিফারেটিভ ফেজ অফ এন্ডোমেট্রিয়াম। তাইলে তখন কোন হরমোনের ইফেক্ট? তখন হচ্ছে FSH এর গোনাডোট্রপ হচ্ছে FSH, এবং বেশি পরিমাণে সিনথেসিস হবে ইস্ট্রোজেন। ঠিক আছে, তো এই ইস্ট্রোজেনের প্রভাবে এন্ডোমেট্রিয়ামে কি চেঞ্জ হবে? এন্ডোমেট্রিয়ামে হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিয়ামের 3টা লেয়ার। একটা হচ্ছে বেজালিস লেয়ার, স্ট্রেটাম বেজালিস। আরেকটা হচ্ছে ফাংশনাল জোন। ফাংশনাল জোনটাকে আবার 2টা লেয়ারে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রেটাম স্পঞ্জিওসাম অর ক্যাভার্নোসাম, আর স্ট্রেটাম কম্প্যাক্টাম। এটা হচ্ছে কি এন্ডোমেট্রিয়ামের 3টা জোন। স্ট্রেটাম ভেজালি, যেটা মায়োমেট্রিয়ামের সাথে একদম থাকে, তারপরে হচ্ছে স্ট্রেটাম স্পঞ্জিওসাম, তারপরে হচ্ছে স্ট্রেটাম কম্প্যাক্টাম। নেক্সট যদি আমরা এখন বলি যে ইস্ট্রোজেনের প্রভাবে কি হয়, এই স্ট্রেটাম স্পঞ্জিওসাম এবং কম্প্যাক্টামের মধ্যে গ্ল্যান্ডুলার এবং আর্টারিয়াল, যে স্পাইরাল আর্টারি ম্যাটারনাল থাকে, এগুলার কিছু চেঞ্জ হয়। গ্ল্যান্ডগুলো থাকবে স্ট্রেট গ্ল্যান্ড, ঠিক আছে, এবং আর্টারিগুলো থাকবে স্ট্রেট আর্টারি, এবং এটার পরিমাণ প্রলিফারেশন হইতে থাকে। গ্ল্যান্ডুলার, স্ট্রমাল এবং আর্টারিয়াল সব কম্পোনেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে। তার প্রভাবে এই যে ফলিকুলার ফেজে যে ইস্ট্রোজেনগুলো রিলিজ হলো, এর প্রভাবে ইস্ট্রোজেনটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের এই চেঞ্জগুলো করলো। ওকে, আর ফলিকুলার ফেজ শেষ, আমাদের কি হইলো? ওভুলেশন হয়ে গেল। কি হইলো? ওভুলেশন হয়ে গেল। ওভুলেটরি ফেজ ধরি আমরা একটা দিনকে, ওভুলেটরি ফেজ ধরলাম, হ্যাঁ, 14 or 15, ঠিক আছে। ওভুলেটরি ফেজ, ওভুলেশন হয়ে গেল। ওভুলেশনের পরে কি হইলো? কর্পাস লুটিয়াম ফর্মেশন হইলো। কর্পাস লুটিয়াম ফর্মেশন হয়ে গেল। তো কর্পাস লুটিয়াম থেকে কি হইলো? বেশি পরিমাণ প্রজেস্টেরন আসলো, কিছু ইস্ট্রোজেন আসলো। এখন মেইন রোল হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এবং এটা কোন হরমোন ডিপেন্ডেন্ট? এটা হচ্ছে LH হরমোন ডিপেন্ডেন্ট। LH হরমোন ডিপেন্ডেন্ট। তাহলে আমাদের এখন কি হয়ে গেল? লুটিয়াল চলে আসে, তাহলে লুটিয়াল ফেজ ডেভেলপড করলো। এটা হচ্ছে প্রলিফারেটিভ ফেজ, দেন হচ্ছে ওভুলেটরি ফেজ, দেন হচ্ছে
লুটিয়াল ফেজ। লুটিয়াল ফেজে কি হচ্ছে? প্রজেস্টেরন। ওকে, প্রজেস্টেরনের ফলে কি হলো? এটা কিন্তু পিউবার্টিতে যখন মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টার্ট হবে এই চেঞ্জগুলো তখন পিউবার্টি থেকে শুরু করে থ্রু আউট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ এজ আপ টু বাংলাদেশে ধরা হয় 52 মেনোপজে তারপরে হয়, ইউজুয়ালটা ধরা হয় 52। তো 52 এজ পর্যন্ত এই কাহিনী এভরি মান্থে চলতে থাকে। ইস্ট্রোজেনের প্রভাবে কি হলো? আমাদের এখানে যে গ্ল্যান্ডুলার এবং আর্টারিয়াল যে স্পাইরাল আর্টারি স্ট্রেট থাকলো এগুলো কি হলো? গ্র্যান্ড হয়ে যাবে, কয়েলড, এবং এখানে যে স্ট্রোমা থাকবে স্ট্রোমার পরিমাণও অনেক বেড়ে যাবে, কয়েলড হবে, গ্ল্যান্ডুলার সিক্রেটরি অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এই প্রলিফারেটিভ ফেজে সব কিছুর প্রলিফারেশন বেশি বেশি হবে এবং যে স্ট্রেট আর্টারি ছিল আর্টারিটা হয়ে যাবে কয়েলড এবং স্পাইরালড শেপ। ওকে, এটা কার জন্য হলো? প্রজেস্টেরনের ইম্প্যাক্টে এই চেঞ্জটা হইলো কখন? সিক্রেটরি ফেজে। ওকে, যেটা স্ট্রেটগুলো ছিল এগুলো কয়েলড হয়ে গেল, মাল্টি লোবড হয়ে গেল এবং স্পাইরাল কয়েলড আর্টারি ফর্মেশন করলো। ওকে, এবং স্ট্রমাল যেই সাবস্টেন্সগুলো হলো সব কিছু বেশি পরিমাণে বেড়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে কি হলো? কর্পাস লুটিয়াম তো এইটা মেনটেন করতে থাকলো। এখন যে ফিলিপিন টিউবের এম্পুলারি রিজনের মধ্যে আমাদের যে সেকেন্ডারি ওসাইট ওয়েট করতেছে কিসের জন্য? স্পার্মের জন্য, মানে ফার্টিলাইজেশন হবে কি হবে না। এখন যদি স্পার্ম আসে, ঠিক আছে, স্পার্ম চলে আসলো ফার্টিলাইজেশন করার জন্য। এখন স্পার্ম যদি আসে এটা কি হলো? ফার্টিলাইজেশন হবে, জাইগোট ফর্মেশন করবে, জাইগোট থেকে মরোলা ব্লাস্টোসিস্ট ফর্মেশন হবে এবং ব্লাস্টোসিস্টের যে মনে করেন যে ব্লাস্টোসিস্ট ইনার সেল মাস এবং আউটার সেল মাস থেকে ট্রোফোব্লাস্ট ফর্মেশন করে। ট্রোফোব্লাস্টের ধরনের দুই ধরনের ট্রোফোব্লাস্টিক সেল হয়, একটা হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, একটা হচ্ছে সিনসাইশিও ট্রোফোব্লাস্ট। এই সিনসাইশিও ট্রোফোব্লাস্টটা 10th ডে থেকে 6 to 10th ডের মধ্যে কী করে? হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন রিলিজ করবে। এই হরমোনটা অ্যাজ লাইক এলএইচ, হ্যাঁ, অ্যাজ লাইক এলএইচ, সিমিলার টু দ্য এলএইচ। তো এই এলএইচটা কী করতেছে? বিটা এসসিজিটা কর্পাস লুটিয়ামকে বলতেছে যে দেয়ার ইজ এ গুড নিউজ, কিসের? যে প্রেগনেন্সি হয়ে গেছে। এখন আমি বিটা ইসিজি চলে আসছি, এখন কর্পাস লুটিয়ামকে সে এই ইনফরমেশন দিলে কর্পাস লুটিয়াম কী করবে? সে খুশিতে আরও বেশি বেশি প্রজেস্টেরন তৈরি করতে শুরু করবে এবং এই প্রজেস্টেরনের ফলাফলে এই যে এখানে সিক্রেটরি অ্যাক্টিভিটি যে চলতেছিল সেটা আরও বেশি বেড়ে যাবে। সেখানে হচ্ছে যে এখানে যে স্ট্রমাল সেলগুলা ডেসিডুয়াল রিয়াকশন স্টার্ট করবে, মানে এটা ইপিথেলিয়েড হয়ে যাবে, এটার মধ্যে গ্লাইকোজেন অ্যাপিয়ার করবে যেটা নিউট্রিশন দিতে হবে এমব্রায়োকে, সেই জন্য হচ্ছে এই চেঞ্জগুলো ডেসিডুয়াল রিয়াকশন স্টার্ট করবে। কখন? যখন ফার্টিলাইজেশন হবে, হওয়ার পরে আপনার চেঞ্জ হইতে হইতে ইমপ্লান্টেশনের আগে দিয়ে যখন হচ্ছে গিয়ে বিটা ইসিজি বেশি রিলিজ করবে, বিটা ইসিজি এলএচের মতো কাজ করে, সেটা গিয়ে কর্পাস লুটিয়ামকে ইনফরমেশন দিবে যে প্রেগনেন্সি হয়েছে, আমি বিটা ইসিজি আসছি আর তোমাকে হচ্ছে বেশি বেশি করে প্রজেস্টেরন তৈরি করতে হবে। এই প্রজেস্টেরনটা ফার্দার গিয়ে এন্ডোমেট্রিয়ামকে বলবে যে তুমি আরও গ্রো করো, তোমাকে একটা নাইডাস মানে বাসস্থান দিতে হবে আমরার জন্য, তুমি সেই অনুযায়ী তোমার চেঞ্জ করো। চেঞ্জ করে কি হয়? ডেসিডুয়াল রিয়াকশন হয়, ডেসিডুয়াল রিয়াকশন হয় যেই নিউট্রিশন দেওয়া দরকার, যেই রকম চেঞ্জ হওয়া দরকার, এপিথেলিয়েড একটা সেল হয়ে যায়, ডেসিডুয়াল সেল বলে ওইটাকে, এবং এখানে গ্লাইকোজেন অ্যাপিয়ার করে, গ্লাইকোজেনটা বেশি বেশি করে সিক্রেট হয় এবং সেটা এমব্রায়োকে নিউট্রিশন দেওয়ার জন্য প্রস্তুত হয়। ওকে, এটা হচ্ছে ফার্টিলাইজেশন হইলে। এখন সাইকেলে যদি ফার্টিলাইজেশন না হয় সেক্ষেত্রে কি হয়? দেয়ার ইজ নো স্পার্ম। তাহলে কি হবে? দেয়ার ইজ নো স্পার্ম, মুছে দিলাম, স্পার্ম নাই, জাইগোট হইল না, এগুলা কিচ্ছু হইল না। ওকে, তাহলে কি হইলো? এগুলো কিছু হইল না, সে কোনো চেঞ্জ হলো না। তো এই সাইকেলটা কি হবে? দেয়ার ইজ নো ব্লাস্টোসিস্ট, নো
HCG, তাহলে এখানে কি ইনফরমেশন কি যাচ্ছে? নো, ইনফরমেশন ব্লকড। তাহলে কি কর্পাস লিউটিয়াম কোনো ইনফরমেশন পাইল না, সে কি করবে? সে মনের কষ্টে রিগ্রেস হয়ে যাবে, কারণ এলএইচের মতো কোনো, কারণ তো এলএইচ হরমোনটাও কমতে থাকবে, বিটা HCG তো এসে তখন আপনার কর্পাস লুটিয়ামটাকে বেশি বেশি করে সিক্রেট করাই তো, এখন করছে না, সেটা হচ্ছে রিগ্রেশনে চলে যাবে। এটা কি হবে? রিগ্রেশনে চলে যাবে। রিগ্রেশনে গিয়ে এটা হলুদ কালার থেকে মনের কষ্টে কি হয়ে যাবে? সাদা কালার হয়ে যাবে। কি হয়ে যাবে? মনের কষ্টে সাদা কালার হয়ে যাবে। এটাকে বলা হয় কর্পাস অ্যালবিকান্স। কি বলা হয় এটাকে? কর্পাস অ্যালবিকান্স। কর্পাস লুটিয়ামটা হয়ে যায় কর্পাস অ্যালবিকান্স। ওকে, তাহলে কোনো এলএস নেই, তাহলে এটা রিগ্রেশন করে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের যেই একদম ভরপুর মৌসুমের মতো ছিল, এটা কি হয়? ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন কমে যাবে। এখানে কি হচ্ছে? ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যাওয়ার পরে এখানে কি হচ্ছে? কোনো সিগন্যাল আসতেছে না। কি হচ্ছে? সাডেন উইথড্রল অফ ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কারণে এখানে যে চেঞ্জগুলো হচ্ছে, এই চেঞ্জগুলো কি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পরে এখানে কি চেঞ্জটা হয়? শেডিং আউট অফ দ্য এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম কি করে? শেডিং আউট হবে, এবং এখানে যে ব্লাড সাপ্লাই, যে গ্রোগুলো হয়েছে, সবগুলো কি সাপ্লাইটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই জায়গাটা নেক্রোটিক হয়ে যায়। হ্যাঁ, নেক্রোটিক হয়ে যায়, ব্লাড সাপ্লাই লস হয়। তাহলে এই স্ট্র্যাটাম স্পঞ্জিওসাম এবং স্ট্র্যাটাম কম্প্যাক্টাম লেয়ারটা শেড আউট হয় এন্ডোমেট্রিয়াল কেভিটিতে। তখন মেনস্ট্রুয়েশন, যেহেতু ব্লাডার না, যে ব্লাড ভেসেল থেকে ব্লাড স্কিপ হয় এবং এন্ডোমেট্রিয়াল সেলগুলো শেডিং আউট হয়ে মেনস্ট্রুয়েশন স্টার্ট করে। কিন্তু ভেজাল লেয়ার অলওয়েজ মনে থাকতে হবে, এটা কখনো শেডিং আউট হয় না। এটা একটা স্টেম সেলের মতো স্টেম লেয়ার, যেটা হচ্ছে ফার্দার সাইকেলের জন্য এই স্ট্র্যাটাম কম্প্যাক্টাম এবং স্পঞ্জিওসামকে আবার রিজেনারেট করবে। এভরি সাইকেলে এভাবে সাইকেলটা কি হয়? চলতে থাকে, যদি ফার্টিলাইজেশন না হয়। ইজ অল অ্যাবাউট মেনস্ট্রুয়েশন অ্যান্ড ওভুলেশন। দুইটা একসাথে বোঝানোর কারণ হচ্ছে দুইটা একসাথে হরমোনাল চেঞ্জ, গ্ল্যান্ডুলার চেঞ্জ, ব্লাড ভেসেল মানে এন্ডোমেট্রিয়ামের যেই চেঞ্জ, তারপরে ওভারির কী চেঞ্জ একসাথে হতে থাকে। দ্যাটস ওয়াই দুইটা টপিক একসাথে বোঝানো। তাহলে আমরা যদি মেনস্ট্রুয়াল সাইকেলটাকে একটু সামারাইজ করি এবং ওভারিয়ান সাইকেলটাকে সামারাইজ করি, তাহলে আমরা ফ্লো চার্টের মধ্যে যদি দেখাই কি হয় চেঞ্জটা, যে selection of cohort in each cycle, then কি হবে? follicular recruitment, antral follicle recruitment influenced by FSH hormone, which is released from the anterior pituitary gland. এটা কি করবে? গ্র্যানুলোসার সেল থেকে ইস্ট্রোজেন রিলিজ করা শুরু করবে। ওকে, ইস্ট্রোজেন কখন রিলিজ হবে? যখন একটা ডমিন্যান্ট ফলিকল ফর্মেশন হবে। কি ফর্মেশন অফ ডমিন্যান্ট ফলিকল বাই ইনক্রিজ sensitivity of FSH to single antral follicle. সেটা ডমিন্যান্ট গ্রাফিয়ান ফলিকল ফর্মেশন করবে, যেটা
থেকে ডমিন্যান্ট ফলিকল অর গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন বেশি গ্রানুলোসার সেল রিলিজ করবে, যেটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, তারপরে যখন E2 কত হবে, মোর দেন 2000 পিকোগ্রাম পার ml, এটা নেগেটিভ ফিডব্যাকের বদলে একটা পজিটিভ ফিডব্যাক দিবে। কি দিবে? পজিটিভ ভাইব দিবে, ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক দেওয়ার পরে জিএনআরএস বেশি রিলিজ করবে, বেশি পরিমাণ এলএস হবে, এটাকে এলএস সার্জ বলে, এলএস সার্জ। এবং এই সার্জটার ফলে কি হবে? ওভুলেশন হবে। কি চেঞ্জ হবে? ফলিকুলার ওয়ালটা হবে উইকেন্ড, তারপরে প্রোটিওলাইটিক এনজাইম যে কোয়ালাজিনেস এবং প্লাজমিজম অ্যাক্টিভেটর ইনক্রিজ করবে, প্লাজমিন, এটা ফলিকলকে উইকেন্ড করে রাপচার করবে, ভিতরে এন্ডারফলিকুলার ফ্লুইডের প্রেশারটা বেড়ে যাবে, যেটা হচ্ছে কোমোলাস ওফোরাস সেপারেশন করে এটা উইকেন্ড ফলিকুলার ওয়াল দিয়ে বাইরে বের করে দিবে। এবং ভিতরে যে প্রাইমারি অক্সাইডটা ছিল মিউসিসটাকে রিজাম্পশন করবে এবং সেকেন্ডারি ওসাইট এবং পোলার বডি রিলিজ হবে। ওকে, এবং এটা ক্যাপচার হবে কি দিয়ে? ফিমব্রি অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, এই পুরোপুরি ধাপ। এবং এই যে এখানে কোহর্টটা সিলেকশন হয়েছিল, সিলেকশন কোহর্টটা এটা হচ্ছে গ্রানুলোসার সেল থেকে ইনহিবিন বি রিলিজ হবে, যে অনেকগুলো মাল্টিপল এন্টারফলিকল সিলেকশন করছিল, সেটা হচ্ছে এফএসএসকে নেগেটিভ ফিডব্যাক দিবে, এফএসএসটাকে কমাই দিবে, এবং এই কোহর্টের যেটা ডমিনেন্স হয়েছে এটা ছাড়া বাকি সবগুলা অ্যাট্রেশিয়া হয়ে যাবে, অ্যাট্রেটিক হয়ে যাবে। ওকে, ইটস অল অ্যাবাউট ওভুলেশন অ্যান্ড কোহর্টের কি চেঞ্জ হয় এবং হরমোনাল ইনফ্লুয়েন্স। পরে যদি আমরা চলে যাই যে সামারাইজ করি মেনস্ট্রুয়েশনে কি হয়। মেনস্ট্রুয়েশনে হবে গিয়ে নেক্সট চার্টে যদি আমরা দেখি মেনস্ট্রুয়েশন, মেনস্ট্রুয়েশন হচ্ছে ডে 0 to 5 এর দিকে, তারপরে হচ্ছে 5 to 14 এর দিকে, এবং 15 to 28 ডে। ওকে, তো আমরা কি হবে যে আর্লি ফলিকুলার গ্রোথ, এফএসএইচ বেশি করে রিলিজ হবে, এফএসএইচ থেকে ফলিকুলার গ্রোথ হবে। একটা ডমিন্যান্ট ফলিকল হচ্ছে, ইস্ট্রোজেন বেশি পরিমাণে সিনথেসিস হচ্ছে। ইস্ট্রোজেন কি করলো? ইস্ট্রোজেন হচ্ছে ইউটেরাইন ওয়ালের ভিতরে যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এন্ডোমেট্রিয়ামের স্ট্র্যাটাম কম্প্যাক্টাম এবং স্ট্র্যাটাম স্পঞ্জিওসামের মধ্যে গ্ল্যান্ডুলার কিছু চেঞ্জ করবে এবং আর্টারিয়াল চেঞ্জ করবে, স্ট্রেইটেন করবে। ঠিক আছে, এবং সব কিছু যেই স্ট্রমা ম্যাটেরিয়ালগুলো আছে এগুলোকে পরিমাণে বাড়াতে থাকবে এন্ডোমেট্রিয়ামের মধ্যে। এটা কিসের মধ্যে হচ্ছে? এন্ডোমেট্রিয়ামে। এন্ডোমেট্রিয়ামে। নেক্সট হচ্ছে কি E2 কি করলো? পজিটিভ ফিডব্যাক দিল, ওভুলেশন হইল। ওভুলেশনের পরে রাপচার যে অংশটা ওভারিতে রয়ে গেল, এটা কর্পাস লুটিয়াম ফর্মেশন করবে। কর্পাস লুটিয়াম থেকে নেক্সট হচ্ছে প্রলিফারেটিভ ফেজ শেষ, শুরু হয়ে গেল সিক্রেটরি ফেজ। ওকে, সিক্রেটরি ফেজ শুরু হয়ে গেল। সিক্রেটরি ফেজে কী করলো? প্রজেস্টেরন গিয়ে এন্ডোমেট্রিয়ামের যে দুটো লেয়ার আছে, স্ট্র্যাটাম কম্প্যাক্টাম আর স্ট্র্যাটাম স্পঞ্জিওসামে আর্টারিয়াল এবং গ্ল্যান্ডুলার চেঞ্জ করলো, সবগুলোকে কয়েল, স্পাইরাল, গ্ল্যান্ডুলার চেঞ্জ করলো অ্যান্ড আর্টারিয়াল চেঞ্জ করলো। ওকে, এখন সব স্ট্রমাল ম্যাটেরিয়াল কী করলো? স্ট্রমাকে বাড়াই দিল। বাড়াই দেওয়ার পরে
এই জিনিসটা কন্টিনিউ হলো। এখন হচ্ছে যদি ফার্টিলাইজেশন না হয়, if no fertilization there is no beta HCG, there is no influence of corpus luteum, no beta HCG, no LH like action on corpus luteum প্রজেস্টেরনটা সিনথেসিস করে না। কি হয়, এটা সাদা হয়ে যায়, অ্যালবিকান্স ফর্মেশন করে অ্যাট্রিটিক, বলতে গেলে অ্যাট্রিটিক হয়ে যায়। অ্যাট্রিটিক হওয়ার পরে কি ফল ডাউন করবে, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন ফল ডাউন করবে। এই দুটো হরমোন ফল ডাউন করার পরে কি হয়, ওইদিকে এন্ডোমেট্রিয়ামে যে গ্রোথগুলো হয়েছে, যে গ্রোথগুলো এখানে সাডেন ব্লাড সাপ্লাইটা কমে যায়। ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে কি হয়, এখানে হচ্ছে গিয়ে ডিক্রিজ ব্লাড সাপ্লাই যাওয়ার পরে হচ্ছে এগুলা নেক্রোসিস হয়ে শেডিং আউট হয়ে যায়। ওকে, শেডিং আউট অফ এন্ডোমেট্রিয়াল শেডিং, অ্যান্ড এই সাইকেলটাকে স্টার্ট করে মেনস্ট্রুয়েশন অকার। ইটস অল অ্যাবাউট মেনস্ট্রুয়েশন অ্যান্ড ওভুলেশন। আশা করি মেনস্ট্রুয়াল সাইকেলের ফিজিওলজি, অ্যানাটমি পুরোটা কভার হয়ে গেছে ইনশাল্লাহ। এবং এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফিফথ ইয়ারে গাইনি পড়া সবাই, এবং পোস্ট গ্রাজুয়েশনে এন্ট্রান্স পরীক্ষার জন্যে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। আশা করি এটার মধ্যে আর কোনো আপনাদের গ্যাপ থাকবে না, যে পুরো সাইকেলটা কী হয়। তো এন্ডোক্রাইনোলজির স্টুডেন্ট, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটির, সো আমার ওই বইগুলো থেকেই আমি হচ্ছে সাথে দত্তর কম্পাইল করে জিনিসটাকে একসাথে দিয়েছি। আশা করি আপনাদের জন্য ইজি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।